নমস্কার, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজ আমরা এমন এক অতিথির কথা বলবো যে আমাদের সৌরজগতের দরজায় কড়া নেড়েছিল। নাম তার ওমুয়ামুয়া। হ্যাঁ, ২০১৭ সালে আবিষ্কৃত এই বস্তুটা ছিল প্রথম নিশ্চিত হওয়া কোনো আন্তঃনাক্ষত্রিক পরিব্রাজক। ঠিক, কোথা থেকে এলো, কেন এত রহস্য তাকে ঘিরে, আর এর অদ্ভুত আচরণ বিজ্ঞানীরা কিভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, এই সব নিয়েই আজ আমরা একটু গভীরে যাব, কিছু গবেষণা আর তথ্যের ভিত্তিতে। এর কিছু বৈশিষ্ট্য আছে যা সত্যি একে সাধারণ গ্রহাণু বা ধূমকেতু থেকে একদম আলাদা করে দেয়। শুরুতেই আসা যাক আবিষ্কারের প্রসঙ্গে। কিভাবে ধরা পড়ল এই মহাজাগতিক আগন্তুক? সেটা ছিল ২০১৭ সালের ১৯ অক্টোবর। হাওয়াই দ্বীপপুঞ্জের একটা খুব শক্তিশালী টেলিস্কোপ আছে, প্যান-স্টারস-1। হ্যাঁ, শুনেছি। ওটাই প্রথম এর একটা ক্ষীণ আলোক রশ্মি ধরতে পারে। নাসার একটা প্রোগ্রামও আছে যারা পৃথিবীর কাছাকাছি আসা গ্রহাণু, ধূমকেতু এগুলোর ওপর নজর রাখে। নিয়ার আর্থ অবজেক্ট অবজারভেশনস প্রোগ্রাম, তাই তো? একদম। তারাই এই পর্যবেক্ষণে সাহায্য করেছিল। কিন্তু খুব তাড়াতাড়ি বিজ্ঞানীরা বুঝতে পারলেন এটা ঠিক সাধারণ কিছু নয়। সাধারণ কিছু নয় কেন? কিসের ভিত্তিতে এটিকে আন্তঃনাক্ষত্রিক বা ইন্টারস্টেলার বলা হচ্ছে? অন্য নক্ষত্রের জগৎ থেকে আসা? এর মূল কারণ হচ্ছে এর গতি, অবিশ্বাস্য গতি। হিসেব করে দেখা গেল এর স্পিড এতটাই বেশি, সূর্যের পাশ দিয়ে যাওয়ার সময় ছিল সেকেন্ডে প্রায় ৮৭ কিলোমিটার। সেকেন্ডে ৮৭ কিলোমিটার? হ্যাঁ, যা আমাদের সৌরজগতের ভেতরের কোনো বস্তুর স্বাভাবিক গতির চেয়ে অনেক অনেক গুণ বেশি। সাধারণত গড় গতি থাকে সেকেন্ডে ১৯ কিলোমিটারের আশেপাশে। ও আচ্ছা। এই প্রচণ্ড গতিটাই নিশ্চিত করে যে এটা আমাদের সূর্যের মহাকর্ষের বাঁধনে আটকা নেই, বরং অন্য কোনো নক্ষত্রের জগৎ থেকে উড়ে এসেছে আর আমাদের সৌরজগৎ ভেদ করে আবার অনন্ত মহাকাশে হারিয়ে যাবে। এই বৈশিষ্ট্যটাই তাহলে একে আন্তঃনাক্ষত্রিক তকমা দিয়েছে? ঠিক তাই। এই জন্যই একে বলা হচ্ছে ইন্টারস্টেলার অবজেক্ট। আছে, তাই না? ওমুয়ামুয়া। হ্যাঁ, নামটা হাওয়াইয়ান ভাষার। এর অনেকটা দূর থেকে আসা প্রথম বার্তাবাহক। বিজ্ঞানীরা অবশ্য এর একটা পোশাকি নামও দিয়েছেন, 1I 2017 U1। ওই আই মানে ইন্টারস্টেলার। বেশ, তাহলে এই বার্তাবাহকের বার্তাটা কি? এর মধ্যে এমন কি রহস্যময় বৈশিষ্ট্য পাওয়া গেল যা বিজ্ঞানীদের এতটা ভাবাচ্ছে? অনেকগুলো বিষয় আছে। প্রথমত এর আকৃতি। দেখুন, আমাদের সৌরজগতে যে গ্রহাণু বা ধূমকেতু দেখি সেগুলো কমবেশি গোল বা আলোর মতো অনিয়মিত। হ্যাঁ, ঠিক। কিন্তু ওমুয়ামুয়ার আলো মেপে বিজ্ঞানীরা যা ধারণা করছেন সেটা হলো এটা অত্যন্ত লম্বাটে, হয়তো চুরুটের মতো, অথবা কেউ কেউ বলছেন প্যানকেকের মতো চ্যাপ্টা। চুরুট বা প্যানকেক? কতটা লম্বাটে? এর দৈর্ঘ্য প্রস্থের তুলনায় সম্ভবত ১০ গুণ বেশি, প্রায় ৪০০ মিটার লম্বা হতে পারে। এমন অনুপাত সৌরজগতের কোনো বস্তুতে আগে দেখা যায়নি। সাধারণত এই অনুপাতটা সর্বোচ্চ ৩ গুণের বেশি হয় না। ১০ গুণ? সত্যি অদ্ভুত। আর কিছু? এর ঘূর্ণনটাও বেশ খামখেয়ালি। দেখা যাচ্ছিল প্রতি ৬.৭ ঘণ্টায় এর উজ্জ্বলতা ১০ গুণ পর্যন্ত পরিবর্তিত হচ্ছে। ১০ গুণ উজ্জ্বলতার পরিবর্তন? তার মানে? এর হতে পারে এটা শুধু লম্বাই নয়, এর পৃষ্ঠতলও খুব অমসৃণ। আর এটা স্থিরভাবে ঘুরছে না, লাট্টুর মতো টলমল করতে করতে ঘুরছে, যাকে বলে টাম্বলিং। এটাও খুব অস্বাভাবিক একটা আচরণ। দেখতে কেমন ছিল? রং বা গঠন সম্পর্কে কিছু জানা গেছে? রংটা ছিল কিছুটা লালচে। ধারণা করা হচ্ছে লক্ষ লক্ষ বা হয়তো কোটি কোটি বছর ধরে নক্ষত্রদের মাঝের অনন্ত শূন্যতায় মহাজাগতিক রশ্মি শুষে এর বাইরের স্তরটা এমন রং ধরেছে। আচ্ছা। গঠন দেখে মনে হয়েছে বেশ শক্তপোক্ত পাথর বা ধাতব বস্তু হতে পারে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এতে জল বা বরফের কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। জল বা বরফ নেই? না। এমনকি সূর্যের খুব কাছ দিয়ে যাওয়ার পরও এর চারপাশে কোনো ধুলো বা গ্যাসের মেঘ, যাকে ধূমকেতুর কোমা বলা হয়, সেটাও তৈরি হয়নি। এখানেই তো আমার খচকা লাগছে। সাধারণত ধূমকেতু সূর্যের কাছে এলে তো বরফ গলে গ্যাস আর ধুলো ছড়িয়ে লেজ তৈরি করে। ওমুয়ামুয়া তো সূর্যের কাছে বেশ কাছ দিয়েই গিয়েছিল, তাই না? ঠিক তাই। ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর এটা সূর্যের সবচেয়ে কাছে এসেছিল। কিন্তু শক্তিশালী টেলিস্কোপেও কোনো গ্যাস বা ধুলোর চিহ্ন মেলেনি। অথচ কোনো লেজ বা কোমা দেখা গেল না? একদমই না।
এই কারণে প্রথমে একে ধূমকেতু না বলে গ্রহাণু হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং আসল রহস্যের শুরু। মানে এরপর আবার কি হলো, আরও কিছু? হ্যাঁ, বিজ্ঞানীরা যখন এর গতিপথ খুব খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছিলেন, তারা দেখলেন এর গতি সামান্য হলেও বাড়ছে। এই বৃদ্ধিটা শুধু সূর্য বা অন্যান্য গ্রহের মহাকর্ষীয় টান দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। মহাকর্ষ দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না? না, একে বলা হয় নন গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অমহাকর্ষীয় ত্বরণ। কিন্তু এমনটা তো ধূমকেতুর ক্ষেত্রে হয়, তাই না? বরফ গলে গ্যাস বেরিয়ে যাওয়ার সময় একটা হালকা ধাক্কা লাগে যা গতি বাড়িয়ে দেয়। ধূমকেতুর ক্ষেত্রের এটাই স্বাভাবিক ব্যাখ্যা, যাকে বলে আউটগ্যাসিং। কিন্তু ওমুয়ামুয়ার সমস্যাটা হলো এর তো কোনো দৃশ্যমান গ্যাস বা ধুলোই দেখা যায়নি। ঠিক। তাহলে এই অতিরিক্ত গতিটা আসছে কোথা থেকে? কোনো অদৃশ্য ধাক্কা? এখানেই বিজ্ঞানীরা রীতিমতো ধাঁধায় পড়ে গেলেন। এটা কি করে সম্ভব? সত্যি জটিল পরিস্থিতি। একদিকে ধূমকেতুর মতো লেজ নেই, অন্যদিকে ধূমকেতুর মতোই গতি বাড়ছে। এর কোনো সম্ভাব্য ব্যাখ্যা কি বিজ্ঞানীরা দিতে পেরেছেন? মানে কোনো তত্ত্ব? হ্যাঁ, একটা বেশ চমকপ্রদ তত্ত্ব উঠে এসেছে সম্প্রতি, যা অনেকগুলো অসঙ্গতির ব্যাখ্যা দিতে পারে। কিছু গবেষক যেমন স্টিভ ডেশ ও অ্যালেন জ্যাকসন, তারা প্রস্তাব করেছেন যে ওমুয়ামুয়া আসলে অন্য কোনো নক্ষত্র জগতের প্লুটোর মতো কোনো বামন গ্রহের অংশবিশেষ হতে পারে। প্লুটোর মতো বামন গ্রহের অংশ? হ্যাঁ, মূলত কঠিন নাইট্রোজেন বরফের একটা বিশাল চাই। অন্য জগতে প্লুটোর অংশ, নাইট্রোজেন বরফ, এটা কিভাবে সম্ভব? এদের মধ্যে সংঘর্ষ হয়, একে অপরের কক্ষপথ থেকে ছিটকে যায়। আমাদের নিজেদের সৌরজগতেই হয়তো শুরুতে হাজার হাজার প্লুটোর মতো বরফময় বস্তু ছিল। তাই নাকি? হ্যাঁ, যাদের বেশিরভাগই হয়তো ছিটকে গেছে বা ধ্বংস হয়েছে। সংঘর্ষের ফলে এদের বাইরের স্তরের বরফ, বিশেষ করে প্লুটোর পৃষ্ঠে যেমন নাইট্রোজেন বরফের বিশাল আস্তরণ দেখা গেছে, সেরকম বরফ খণ্ড খণ্ড হয়ে মহাকাশে ছড়িয়ে পড়তে পারে। তার মানে এই তত্ত্ব অনুযায়ী অন্য নক্ষত্র জগতেও একই ঘটনা ঘটে, আর সেখান থেকে ছিটকে আসা নাইট্রোজেন বরফের টুকরোই হল ওমুয়ামুয়া? ঠিক ধরেছেন। আর এই তত্ত্বটা কিন্তু ওমুয়ামুয়ার অনেকগুলো রহস্যের জট খুলতে সাহায্য করে। যেমন ধরুন, কঠিন নাইট্রোজেন বরফ সূর্যের তাপে সরাসরি গ্যাসে পরিণত হতে পারে, মানে বাষ্পীভূত বা সাবলাইম হয়ে যায়। এই নাইট্রোজেন গ্যাস বর্ণহীন, তাই টেলিস্কোপে সহজে ধরা পড়বে না। ও, তাহলে অদৃশ্য গ্যাসের ব্যাখ্যা পাওয়া গেল। হ্যাঁ, কিন্তু গ্যাস বেরোনোর ফলে যে ধাক্কাটা তৈরি হবে, তা ওই অমহাকর্ষীয় ত্বরণের ব্যাখ্যা দিতে পারে। বাহ, দারুণ তো। আর আকৃতির ব্যাপারটা, ওই যে লম্বাটে বা চ্যাপ্টা? সেটাও এই তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। সময়ের সাথে সাথে নাইট্রোজেন বরফ হয়তো অসমভাবে ক্ষয় পেয়েছে বা বাষ্পীভূত হয়েছে, যার ফলে এমন লম্বাটে বা চ্যাপ্টা আকৃতি তৈরি হয়েছে। এমনকি এর লালচে রংটাও হয়তো নাইট্রোজেন বরফের উপর মহাজাগতিক রশ্মির দীর্ঘদিনের প্রভাবের ফল হতে পারে। তার মানে এই তত্ত্ব যদি সত্যি হয়, তাহলে ওমুয়ামুয়া কোনো সাধারণ ধূমকেতু বা গ্রহাণু নয়, বরং সম্পূর্ণ নতুন এক শ্রেণীর মহাজাগতিক বস্তু। একদম, এটাই এই তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এটা ইঙ্গিত দেয় যে মহাবিশ্বে হয়তো এই ধরনের এক্সোপ্লুটো খণ্ডাংশ প্রচুর পরিমাণে ছড়িয়ে আছে, যা আমরা আগে ভাবিনি। সত্যি তো। দেখুন, আমাদের সৌরজগতের পরে যে দুটো আন্তঃনাক্ষত্রিক বস্তু খুঁজে পাওয়া গেছে, 2I বরেসোভ আর 3A অ্যাটলাস, হ্যাঁ, ওগুলোর কথা শুনেছি। সেগুলো কিন্তু সাধারণ ধূমকেতুর মতোই আচরণ করেছে, মানে লেজ ছিল, গ্যাস দেখা গেছে। ওমুয়ামুয়া তাদের থেকে একেবারেই আলাদা। এই নাইট্রোজেন বরফের তত্ত্ব সত্যি হলে এটা গ্রহ ব্যবস্থা গঠন এবং সেখান থেকে বস্তু ছিটকে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে আমাদের ধারণাকে আরও সমৃদ্ধ করবে। তার মানে এই ধরনের বস্তু আরও থাকতে পারে? হ্যাঁ, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এমনকি আমাদের সৌরজগতের কুইপার বেল্টেও কিছু নাইট্রোজেন সমৃদ্ধ ধূমকেতু দেখা গেছে, যেমন C2016R2। ওমুয়ামুয়া সেই ধারণাকে আরও জোরালো করে যে এই ধরনের বস্তু হয়তো মহাবিশ্বে বেশ সুলভ। ব্যাপারটা সত্যি অসাধারণ। এবার একটু জানা যাক এর যাত্রাপথ সম্পর্কে। কোথা থেকে এসেছিল আর কোথায় মিলিয়ে গেল এই অতিথি? এটি আমাদের সৌরজগতে প্রবেশ করেছিল বিনা বা লাইরা নক্ষত্রমণ্ডলের দিক থেকে। কিন্তু বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন, আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে যখন এর যাত্রা শুরু হয়েছিল বলে মনে করা হয়, তখন লাইরা মণ্ডলের উজ্জ্বল নক্ষত্র ভেগা, সেটা কিন্তু ওই অবস্থানে ছিল না।
ও তাহলে উৎসটা ঠিক জানা নেই? না, এর সঠিক উৎস এখনও অজানা। আর আমাদের সৌরজগতের পথটা কেমন ছিল? 2017 সালের সেপ্টেম্বরে সূর্যের কাছ দিয়ে ঘুরে গিয়ে নভেম্বরে মঙ্গল গ্রহের কক্ষপথ, 2018 মে মাসে বৃহস্পতি আর 2019 জানুয়ারিতে শনির কক্ষপথ অতিক্রম করে এটা বাইরের দিকে ছুটে যেতে থাকে। এখন এটা পেগাসাস নক্ষত্রমণ্ডলের দিকে যাচ্ছে। তার মানে এটি আর কখনো ফিরবে না আমাদের সৌরজগতে? না, এর গতি এত বেশি যে এটা আমাদের সৌরজগতের টান কাটিয়ে চিরতরে চলে গেছে। 2018 সালের জানুয়ারির পর থেকেই এটা এতটাই দূরে আর অনুজ্জ্বল হয়ে যায় যে আর কোনো টেলিস্কোপ একে দেখতে পায়নি। কোথায় আছে এখন তাহলে? হিসেব অনুযায়ী এটা এখন নেপচুনের কক্ষপথও পার করে ফেলেছে, আর প্রায় 11,000 বছর পর আমাদের সূর্য থেকে 1 আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করবে। মানে এটা এখন অনন্ত মহাকাশের এক নিঃসঙ্গ যাত্রী। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? ওমুয়ামুয়া আমাদের ঠিক কি বোঝাতে চাইল? এর তাৎপর্য কি? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ওমুয়ামুয়া হাতে কলমে প্রমাণ করে দিল যে নক্ষত্রদের মধ্যে বস্তুর আদান প্রদান ঘটে। মানে ইন্টারস্টেলার অবজেক্ট বা আন্তঃনাক্ষত্রিক বস্তু আর শুধু তত্ত্ব নয়, এটা বাস্তব। এটা তো বিরাট ব্যাপার। অবশ্যই, বিজ্ঞানীরা বহু দশক ধরে এমন সম্ভাবনা নিয়ে ভেবেছেন। এটা ছিল তার প্রথম প্রত্যক্ষ উদাহরণ। আর এর অদ্ভুত বৈশিষ্ট্যগুলো, সেগুলোর তাৎপর্য কি? এর প্রতিটি বৈশিষ্ট্য, ওই চরম লম্বাটে আকৃতি, খামখেয়ালি ঘূর্ণন, লেজবিহীন অথচ গতিবৃদ্ধি, এগুলো আমাদের গ্রহাণু বা ধূমকেতু সম্পর্কে যে প্রচলিত ধারণা, তাকে বিরাট ধাক্কা দিয়েছে। হ্যাঁ, একদম। আর যদি নাইট্রোজেন বরফের তত্ত্বটি সত্যি হয়, তাহলে তো এক নতুন দিগন্ত খুলে যায়। এর মানে হল মহাবিশ্বে হয়তো প্লুটোর মতো বরফময় জগতের ভাঙা টুকরো প্রচুর পরিমাণে ঘুরে বেড়াচ্ছে, যা হয়তো সাধারণ ধূমকেতুর চেয়েও বেশি হতে পারে। কিন্তু অদৃশ্য গ্যাস ছাড়ার কারণে এদের খুঁজে পাওয়াটা মুশকিল। তার মানে ভবিষ্যতে এমন আরও ওমুয়ামুয়া খুঁজে পাওয়ার আশা কি আমরা রাখতে পারি? অবশ্যই। প্যান-স্টার্স, অ্যাটলাস আর বিশেষ করে সম্প্রতি চালু হওয়া ভেরা রুবিন অবজারভেটরির মতো অত্যাধুনিক টেলিস্কোপগুলো, সেগুলো হয়তো অদূর ভবিষ্যতে এমন আরও অনেক আন্তঃনাক্ষত্রিক অতিথিকা শনাক্ত করতে পারবে। আর প্রতিটি নতুন আবিষ্কার? হ্যাঁ, প্রতিটি নতুন আবিষ্কারই আমাদের গ্রহ ব্যবস্থা কিভাবে তৈরি হয়, কিভাবে সেখান থেকে বস্তু ছিটকে যায়, সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে আরও ভালো ধারণা দেবে। তাহলে সংক্ষেপে, ওমুয়ামুয়া ছিল এক রহস্যময় দূত। এর আন্তঃনাক্ষত্রিক উৎস নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এর অদ্ভুত আকৃতি, ঘূর্ণন আর বিশেষ করে এর গতির রহস্য আমাদের ভীষণ ভাবিয়েছে। আর সেই রহস্য ভেদ করতে গিয়ে উঠে এসেছে নাইট্রোজেন বরফের এক যুগান্তকারী তত্ত্ব, যা একে এক নতুন শ্রেণীর বস্তু হিসেবে পরিচিতি দিতে পারে। ঠিক তাই। আর শেষে একটা চিন্তা রেখে যায় শ্রোতাদের জন্য। বলুন। যদি ওমুয়ামুয়া সত্যি অন্য কোনো নক্ষত্র ব্যবস্থার প্লুটো সদৃশ জগতের অংশ হয়, তাহলে মহাবিশ্বে এই ধরনের আন্তঃনাক্ষত্রিক দূতের প্রাচুর্য আসলে কি ইঙ্গিত দেয়? এটা কি বলে যে আমাদের মতো গ্রহ ব্যবস্থা তৈরি হওয়ার প্রক্রিয়াটা আসলে কতটা উথাল-পাথাল আর সংঘর্ষময় ছিল? ভাবার বিষয়। হয়তো এই অতিথিদের আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারলে আমরা একদিন বহু দূরে থাকা বামন গ্রহগুলোর গঠন আর বিবর্তন সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারব, নিজেদের সৌরজগতের বাইরে না গিয়েও।